তুর্য আর পুলিশ অফিসার দুজনের মুখ চাওয়াচাই করছে। পরি আল্লাহর নাম নিয়ে জোরে দৌড় দেয়। এতেই হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে দুজনই। কয়েক সেকেন্ড পার হতেই দুজনে একসাথে দৌড় শুরু করে। এই যাত্রার পুলিশ অফিসার বলে, আপনি দৌড়াচ্ছেন কেন? আমি তো ওকে ধরতে যাচ্ছি, কিন্তু আপনি কেন দৌড়াচ্ছেন স্যার? আরে আমিও তো ওর পিছে যাচ্ছি। দিন দুপুরে একজন পুলিশকে ইপটিজিং করা। তুর্য এবার থেমে যায়, সাথে পুলিশও। তুর্য একটু দম নিয়ে বলে, আপনার ভুল হচ্ছে, ও আমার লাভ ইউ বলেছে। আপনি চেনেন ওকে? হ্যাঁ, তাহলে আর কি চান? তুর্য পরি পিছন পিছন দৌড়াতে থাকে। পরি বাকি বান্ধবীরাও দৌড়াচ্ছে। ওরা আলাদা আর পরি আলাদা। পুলিশ অফিসার বাকিদের ধরে ফেলে সবার দিকে তাকিয়ে বলে, তোমরা কেন দৌড়াচ্ছ? সোনালি আমতা আমতা করে বলে, বাড়ি যেতে লেট হচ্ছে তো, তাই আর কি। তাই নাকি? যে মেয়েটা লাভ ইউ বলো তার সাথে আমি তোমাদের কথা বলতে দেখেছি। কি কথা বলেছিলে তোমরা? তারপর ওকে রেখেই তোমরা হাঁটা শুরু করলে। কাহিনীটা কি বলো? সকলের শীতের মতো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তবে সেটা ঠান্ডায় নয়, ভয়ে। পুলিশ এবার ধমক দিয়ে বলো, কি হলো বলো? মিহু এবার কাঁপান্বিত স্বরে বলল, আসলে স্যার, আমরা ডিয়ার গেম খেলছিলাম। সেই অবাক হয়ে বলে, ডিয়ার গেম? বাবারে বাবা, এত সাহস তোমাদের! তার মানে ওই মেয়েটি আমাকে লাভ ইউ বলেছে আর ফ্লাইং কিসটা আমায় দিয়েছিল? সবার মাথা নিচু করে বলে, জি। পুলিশ অফিসার একটু ভাবান্বিত হয়ে বিড়বিড় করে বলল, তাহলে ছেলেটা মিথ্যা বলল কেন? লিমা এবার বলে, ওই যে আমরা কান ধরেছি, আর কখনো এমন হবে না সত্যি। পুলিশ এবার হেসে বলে, ডেয়ার খেলা ঠিক আছে, কিন্তু এত ভয়ঙ্কর ডেয়ার দিও না কাউকে। যাও, বাসায় যাও। সবাই খুশি হয়ে বলে, ধন্যবাদ স্যার। এরপর সকলেই যেন হাঁক ছেড়ে বেঁচে লম্বা পা ফেলে হাঁটতে থাকে। দৌড়াতে দৌড়াতে অচেনা গলি দিয়ে ঢুকে কোথায় যে এসেছে পরি নিজেও জানে না। হাঁপিয়ে উঠছে অনেকে, দম নিতে কষ্ট হচ্ছে, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। গলি শেষ মাথায় দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ে পরি। লম্বা লম্বা শ্বাস নিচ্ছে চোখ বন্ধ করে। হঠাৎ অনুভব করলো মুখে বাতাস লাগছে। চকিতে চোখ পেলে তাকায় পরি। পাশে তুর্য দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পরির মুখে ফু দিচ্ছে। পরি ভয় পেয়ে পেছিয়ে যায়। তুর্য ব্যস্ত ভঙ্গিতে বলে, আরে আরে, গঙ্গা ফড়িংয়ের মতো লাফাচ্ছ কেন? পরি মেজাজ বিগড়ে যায়। রাগ দেখিয়ে বলে, আপনি তখন কোথায় থেকে উদয় হলেন আর আমার পিছু পিছু বা কেন এসেছেন? আগে দম নাও, হাঁপিয়ে গেছো প্রচুর। আমার প্রশ্নের উত্তর দিন। কি আজব, এই যে শীতের মধ্যে তোমার কপালে ঘেমে টপ টপ করে ঘাম পড়ছে, দেখেছো? আমি না আসলে ফু দিয়ে বাতাস করবে কে? পরি দুহাত জড়ো করে কপাল ঠেকিয়ে মাথা নত করে বলে, উদ্ধার করেছেন আপনি আমায়। ব্যঙ্গ করে বলছেন কেন? আসলে আমি তোমাকে উদ্ধার করেছি। পরি চোখ মিটমিট করে বলো, ও আচ্ছা, তাই নাকি? তো কিভাবে উদ্ধার করেছেন শুনি? পুলিশকে বলেছি তুমি আমার লাভ ইউ বলেছ। কি? আপনাকে বলছি এটা বলেছেন? আমার মাথা খারাপ হয়ে নাকি? সে যাই হোক, বাঁচিয়েছি তো। ঘেঁচু করেছেন। আর তুমি তুমি কি করেছো? রাস্তাঘাটে পুলিশকে বলে বেড়াচ্ছ আই লাভ ইউ, আবার ফ্লাইং কিস দিচ্ছ, তাতে আপনার কি? এরপর থেকে মাইক নিয়ে বলবো, সরাসরি গিয়ে চুমু খাবো। আর এইগুলো ইনফরমেশন যখন আমি আন্টিকে দেবো তখন বুঝবা মনু কত ধানের কত চাল। পরি কপাল কুচকে নাক ফুলিয়ে বলে, আপনার আন্টিকে আমি ভয় পাই নাকি? পাও না? না, পাই না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন বাড়ি যাবো তো। তাহলে চলো। আপনার সাথে কে যাবে? আমি একাই যাব। তুমি চেনো এই এলাকা? চিনি না, তবে চিনে নেব। তাই? তাহলে যাও একা একা। যখন বকাটের পাল্লায় পড়বে তখন মনে মনে বলবে, কেন যে তুর্যের সাথে গেলাম না। তোমার যা খুশি করো গিয়ে। আমি এত দূর থেকে এসেছি, খুব টায়ার্ড লাগছে। তারপর হাই তুলতে তুলতে বলে, বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নেব। এরপর কাঁধে ব্যাগটা ঠিক করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। পরিচয় আছে যাওয়ার পথে। একবার এদিক ওদিক উকি দিয়ে দেখছে, শুধু চিপাগুলি। এখানে তো কেউ মেরে ফেললো টের পাবে না। তারপর বিকেলে পার হয়ে যাচ্ছে, চারদিক কুয়াশা ঢাকতে শুরু করেছে। রাস্তা খুঁজতে গিয়ে যদি সত্যি কোনো বকাটের পাল্লায় পড়ে যায়। এরপর আর কোনো কিছু না ভেবে দৌড়াতে শুরু করে তুর্যর পিছনে। তুর্য কাছে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে হাঁটছে। তুর্য মনে মনে হাসছে। হাসিটা বুঝতে না দিয়ে বলে, সেই পানি তো খাবেই।
ঘোলা করে খাবে। শ্যাট আপ তুর্য। ভুরু দুটো নাচিয়ে মিটিমিটি হেসে বলল, ওকে ওকে। বাসায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। পরি বাড়িতে ফিরতে রেহানা বেগম অস্থির হয়ে বলেন, কখন থেকে তোকে ফোন করেছি, ফোন ধরিস না কেন? উফ, ফোন তো সাইলেন্ট ছিল মা। দেরি হলো কেন আজ? পরি নিজের রুমে এগোতে এগোতে বলে, গাড়ি চলাচল বন্ধ ছিল তাই। ও আচ্ছা, সন্ধ্যার পর রেডি হয়ে নিস। কেন, মেয়ে দেখতে যাব ভাইয়ার জন্য? আপু রাজি? রাজি হবে না কেন? কোনো দিক তো খারাপ শুনলাম না। এখন মেয়ে দেখে আসি, কথাবার্তা বলে আসি, সব কিছু ঠিকঠাক থাকলে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। ইস, মা কি যে খুশি লাগছে। রেহানা বেগম ভুরু কুচকে বলে, তুই এত খুশি হচ্ছিস কেন? তোর তো আর বিয়ে না। পরি ভ্যাকাচাকা খেয়ে তাকিয়ে থাকে। রেহানা বেগম মুখ টিপে হেসে বলেন, এত যে খুশি কেন আজ তুই? সেটাই জানি। পরি অবাক হয়ে বলে, কেন? কেন আবার? আজ তুর্য এসেছে তাই। তুমি জানলে কি করে? ছাদে কাপড় আনতে গিয়েছিলাম, তখন দেখলাম তোকে আর তুর্যকে। তুই যতক্ষণ না বাড়িতে ঢুকছিলি তুর্য দাঁড়িয়েছিল। পরি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেল। তিনি বলেন, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমার মেয়ে মনে এখনও তুর্যই বসবাস, সেটা আমি জানি। তুমি এত কিছু কি করে জানো বলো তো? মেয়ের মন যদি না বুঝি তবে কেমন মা হলাম? কে বলবে তুমি আমার মা? আমাদের কথাবার্তা শুনলে মানুষ বলবে আমরা বেস্ট ফ্রেন্ড। কেন রে, মেহু একাই তো বেস্ট ফ্রেন্ড। পরি ফিক করে হেসে বলে, তুমি কি এখন মেহুকে হিংসা করছো নাকি? না রে পাগলি। পরি রেহানা বেগমের গলা জড়িয়ে ধরে বলে, জানো আম্মু, ক্লাসে অনেকে যখন ওদের বোনের গল্প করত তখন আমি মনে মনে ভাবতাম, ইস, যদি আমার একটা বোন থাকতো তাহলে আমিও এমন দুষ্টুমি করতাম। কিন্তু বোঝার পর থেকে এটা বুঝেছি, আমার সব কিছু কমতি পূরণ করছে তুমি। আমার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড তুমি। আমার বান্ধবীরা ওদের বোনের সাথে খুনসুটি করে, আমি তোমার সাথে করি। তুমি একমাত্র ব্যক্তি যে আমার মন পড়তে পারো। তুমি যে আমার জীবনে কী তা আমি কখনোই বলে শেষ করতে পারবো না। আবেগ রেহানা বেগমের চোখ ছলছল করে উঠে। পরিয়ে গেলে চুমু খেয়ে বলে, আমার লক্ষ্মী মেয়ে, তুই যেমন আমার গর্বে হয়ে গর্ব করছিস, ঠিক তেমন আমিও গর্ব করি আল্লাহ তোকে আমার গর্ভে দিয়েছেন তাই। পরি শক্ত করে জড়িয়ে ধরে মাকে। এই অনুভব সীমাহীন, যেখানে শান্তির কোনো অভাব নেই। তুর্য বাড়িতে যাওয়ার পর থেকে দিশান তুর্যের সাথে লেগে আছে। প্রথমে তো কান্নাই করে ফেলেছে। খাওয়ার টেবিলে বসেও তুর্য গা ঘেঁষিয়ে বসেছে। তুর্য বলে, কি হয়েছে তোর? তুমি খুব পচা ভাইয়া, আমাদের একটু ভালোবাসো না? কে বলেছে ভালোবাসি না? অনেক ভালোবাসি তোদের। তাহলে আমাদের রেখে এত দূরে থাকো কেন? তুমি বুঝবি না এত কিছু। দিশানের মুখে রাতের অন্ধকার নেমে আসে। তাহমিনা বেগম তুর্যর প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলে, কয়েকদিন ছুটি নিয়ে এসেছিস? 7 দিন? 6 মাস পর তুই এই বাড়িতে আসলি, তাও 7 দিনের ছুটি নিয়ে। তো আমি কি বিয়ে করতে এসেছি তোকে? এবার বিয়ে করিয়েই দেব, তখন দেখব বউ রেখে কীভাবে যাস। তিথি ফিংস মেরে বলল, আম্মু, তখন দেখবা বউ নিয়ে চলে যাবে। বললেই হলো, বউ দেবে না, ওকে যেতে দেবে না। তিথি তুর্যের উদ্দেশ্যে বলে, কি ভাইয়া, বিয়ের জন্য প্রস্তুত তুমি? তুর্য ভাত মাখতে মাখতে বলে, ধুর, পাগল হলি নাকি তুই? হালিমা বেগম বলে, আর কত বসে থাকবি? মেয়ে দেখি বাবা। মা, তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি বুড়ো হয়ে গেছি। তা বলিনি পাগল ছেলে, আমি শুধু চাই তুই এবার বিয়েটা কর। দিশান এবার হেসে হেসে বলে, ভাইয়া তুমি পরিয়াপুকে বিয়ে করে ফেলো, দারুণ মানাবে তোমাদের সাথে। দুজন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া তো ফিরি আমাদের জন্য। হালিমা বেগম কপট রাগ দেখিয়ে বলে, বড়দের মাঝে কথা বলা ঠিক না। দিশান, তাছাড়া ওই মেয়ে কখনো এই বাড়ির বউ হতে পারবে না। দিশানের মনটা ছোট হয়ে যায়। তিথি মুখটা মলিন হয়ে যায়। এতক্ষণে গোগ্রাসে ভাত গিল, এবার আর গলা দিয়ে খাবার নামছে না তুর্যর। অজানা কারণে মনে হচ্ছে খাবারগুলো গলাতে আটকে যাচ্ছে। তাহমিনা বেগম আরও ভাত দিতে গেলে তুর্য না করে। প্লেটে মাখা ভাতগুলো খেতে এখন জুলুম মনে হচ্ছে। তিথি বোধ হয় ভাইয়ের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই মুখটা হাসি হাসি করে তুর্যর প্লেটটার সামনে নিয়ে বলে, কতদিন হয়েছে তোমার মাখা ভাত খাই না ভাইয়া। তাহমিনা বেগম ধমক দিয়ে বলে, মুখের সামনে থেকে ভাতের প্লেট কেড়ে নিয়ে কেমন স্বভাব? ভাত কি অভাব পড়েছে? তুর্য মনে মনে অসংখ্য ধন্যবাদ দিচ্ছে তিথিকে, নয়তো এই খাবার গলা দিয়ে সত্যি আর নামবে না। ওইদিকে খাবার ছেড়ে উঠতে পারবো না।
মায়ের মন খারাপ হয়ে যাবে বলে। তুর্য তাহমিনা বেগমকে থামিয়ে দিয়ে বলে, আহা বকছো কেন? খাকো, আমার সাথে কারাকারি না করলে আর কার সাথে করবে? তোদের লাই পেয়ে এমন হয়েছে। আমি তোকে আবারও ভাত দিচ্ছি। তুর্য এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, না মা, এখন আর খাবো না, রাতে খাবো। বেসিনে গিয়ে হাত ধুয়ে তুর্য নিচের রুমে চলে যায়। দীর্ঘদিন পর নিজের রুমে, নিজের বিছানায় চোখ দুটো ঘুমে টানছে। চোখ বুঝতে পরি আতঙ্কিত মুখটা ভেসে ওঠে। সে প্রথম দিন আর আজ এক রিয়াকশনই ছিল মুখে। তুর্য চোখ বন্ধ করে হাসে। ঘুমকে সরিয়ে আলসেমি বাদ দিয়ে ছাদে যায়। শরীরের শীত দ্বারা দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। গায়ে শুধু একটা জ্যাকেট আর ভিতরে একটা টি শার্ট। পকেটে দুহাত পুড়ে তুর্য সেই ফুল গাছটার দিকে এগিয়ে যায়। গাছে শুধু একটা ফুল ফুটে আছে, বাকিগুলো এখনও কলি অবস্থায়। তুর্যর অবাধ্য মন বারবার চাইছে ফুলটা পরীকে দিতে। যাবে কি একবার ফুলটা নিয়ে পরীর বাসার সামনে? পিছন থেকে তিথি এসে ডাকে, ভাইয়া। তুর্য পিছনে ঘুরে দাঁড়ায়, বলে, কিছু বলবি? কি করছো? গাছগুলোকে দেখছিলাম। হঠাৎ? না এমনি। তোর কি খবর বল? পড়াশোনা কেমন চলছে? ভালো। পরীক্ষা তো আর বেশি সময় নেই। মন দিয়ে পড়াশোনা করিস। আসছি। পণ্ডিতি কম করো। আর পড়াশোনা বল। পরীর সাথে দেখা করবে না? কেন? কেন আবার কি? এতদিন পর আসলে আর দেখা করবে না ওর সাথে? কেন দেখা করব? ও কি আমার বউ? এখনও নয়, তবে হতে কতক্ষণ? তুর্য চুপ করে থাকে। তিথি আবার বলে, আমার কি মনে হয় জানো কি, তুমি পরীকে ভালোবাসো। এমন মনে হলো কেন? সত্যি বলছি নাকি? সেটা আগে বলো। আমি জানি না রে, তবে ইদানিং ওকে খুব মিস করছিলাম। আজকে বাড়িতে আসার সময় দেখা হয়েছে। ওয়াও, সত্যি? হ্যাঁ, এতদিন পর ওকে দেখে কেমন যেন অনুভূতি হচ্ছিল। বেশ ভালোই আছে ও। চোখে দেখার সব নয়, মানুষ যদি মনের ভিতরটা পড়ার ক্ষমতা রাখত তাহলে অনেকই ভুল ধারণা ভেঙে যেত। পরীকে ভালোবাসলে ওকে বলে দাও। পরিবার মানবে না? কার? দুজনের। পরিবার মানবে না বলে নিজের ভালোবাসার কথা জানাবে না? তাছাড়া পরিবার পরে, আগে নিজেদের ভালোবাসার কথা তো জানাও। আগে এটা তো শিওর হতে হবে পরিমনে আমার যেন এখনও ভালোবাসা আছে নাকি। তাহলে সময় নাও। তাই নেব। ফ্রেশ হয়ে এসে সেই যে ঘুমিয়েছে পরি, এখন পর্যন্ত ওঠার নাম নেই। রেহানা বেগম কতবার করে ডেকে গেছে, শেষ মেছে প্রিয়ম বলল, আর ডেকো না ওকে। আজ তো আর শেষ দেখা নয়। আমরাও সেই কখন আসবো। একা বাসায় রেখে যাব? আমি মেহনুয়াকে গিয়ে নিয়ে আসছি। ও থাকবে পরীর সাথে। আচ্ছা তাই কর তাহলে। প্রিয়ম গিয়ে মেহনুবাকে নিয়ে এসেছে বাসায়। যাওয়ার সাথে বারবার করে বলেছেন দরজা আনলক যেন না করে, পরিচিত কেউ আসলে যেন দরজা না খুলে, খুব বেশি প্রয়োজন হলে যেন প্রিয়মকে কল করে। মেহনুবা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় দিয়েছে। রেহানা বেগম বলে, ফ্রিজে আইসক্রিম, ফল, চকলেট আছে, টেবিলে খাবার আছে, দুজনেই খেয়ে নিস। আচ্ছা আন্টি। সবাই চলে যাওয়ার পর মেহনুবা দরজা নক করে পরীর রুমে আসে। আজ পরীর সাথে থাকবে মানে রাত জেগে সাগরের সাথে কথা বলতে পারবে। বাসায় তো ছোট বোনের সাথে ঘুমায়, তাই কথা বলার কোনো উপায় নেই। পরী বেঘরে ঘুমাচ্ছে। মেহনুবা ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে সোফায় আরাম করে বসে সাগরকে কল দেয়। তিথির সাথে কথা শেষ হয়ে তুর্য ফুলটা ছিঁড়ে নিয়ে আসে। এই মুহূর্তে পরীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রুমে ব্যালকনিতে আলো এসে পড়েছে, তার মানে পরী এখনও ওর রুমে আছে। মেয়েটা কি আসবে একবারও বারান্দায়? তুর্য পায়চারি করতে থাকে একা একা। কিছুক্ষণ পর ফোনে কথা বলতে বলতে মেহনুবা ব্যালকনিতে আসে। ল্যাম্পপোস্টের আলোতে তুর্যকে চিনতে কষ্ট হয় না। রুমের আলোতে তুর্য ব্যালকনিতে চিনতে পারে। তুর্য হাত নাড়িয়ে ইশারা বলে, পরীকে একটু আসতে বলো। মেহনুবা ইশারা বলে, বাড়িতে কেউ নেই, পরী ঘুমায়। তুর্য সামনে একটু এগিয়ে গিয়ে বলে, মেন দরজার সামনে একটু আসো। মেহনুবা সাগরকে পরে কল করে বলে কেটে দেয়। দুজন দরজার দুপাশে। তুর্য বলে, আপু পরীর সাথে একটু কথা বলিয়ে দাও। মেহনুবা দরজার ওপাশ থেকে বলে, ভাইয়া ও তো এখন ঘুমাচ্ছে। আচ্ছা দরজা খুলে দাও, আমি ডাকছি। প্রিয়ম, ভাইয়া দরজা খুলতে বারণ করেছে। আমায় বিশ্বাস করতে পারো আপু, আমি কারো কোনো ক্ষতি করব না। মেহুর মন দোমনা করছে। আর যাই হোক, তুর্য যে কোনো ক্ষতি করবে না এটা সত্যি, কারণ অনেকবার সুযোগ পেয়েও তুর্য পরীর কোনো ক্ষতিই করেনি, বরং সব বিপদ আপদ থেকে পরীকে বাঁচিয়েছে। তাই মনের সাথে যুদ্ধ করে মেহু দরজা খুলে দেয়। তুর্য ভিতরে গিয়ে দরজা লক করে বলে,
ঘাবড়ে যেও না, কিচ্ছু করবো না আমি। তুমিও আমার সাথে পরী রুমে চলো। তুজো হাতে ফুল দেখে মেহু বলে, হাতে ফুল কেন ভাইয়া? আপনি কি ওকে প্রপোজ করতে এসেছেন? তুজো মুচকি হেসে বলে, সেটা না হয় সিক্রেট থাকুক, বেশি সময় নেব না আমি, এখন চলো। রুমের সামনে গিয়ে তুর্য বলে, তুমি দেখো আগে ঠিকভাবে আছে কিনা। মানে মানে ঘুমানোর সময় তো সবার হুঁশ থাকে না। মেহু বুঝতে পেরে দরজা থেকে উকি দিয়ে বলে, ঠিক আছে চলুন। তুর্য ভিতরে গিয়ে দেখে লেপের নিচে পরীর শরীর, এটা শুধু মাথাটুকু বের করে কাত হয়ে শুয়ে আছে। তুর্য ফ্লোরে বসে পড়ি মুখোমুখি বিছানার ওপর থেকে এক হাত গাল ভার দিয়ে পরীর মুখে দিকে তাকিয়ে আছে। তুর্য মনে মনে বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে নিজেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মেহু দিকে তাকিয়ে বলে, আপু ফ্রিজে দেখো তো আইস কিউব আছে নাকি? মেহু চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কেন, দরকার আছে, দেখো তুমি। মেহু গিয়ে দেখে ডিপে আইস কিউব আছে। নিয়ে আসার সময় সাগর কল দেয়। মেহু ফোনটা রিসিভ করে আইস কিউব তুর্যর কাছে দিয়ে ব্যালকনিতে চলে যায়। তুর্য একটা কিউব নিয়ে পরীর মুখের ভিতরে পুরে দেয়। বরফের ঠান্ডা পরীর সাথে লাফিয়ে লাফিয়ে বসে পড়ে। দ্বিতীয় শখ খায় তুর্যকে দেখে। তুর্য খিলখিল করে হাসে। পরীর ঘুমের রেশ এখনও কাটেনি। পরী আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে। টুলু টুলু চোখে চারপাশ তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আরে এটা তো আমারই রুম। তুর্য বসা থেকে দাঁড়িয়ে পরীকে টেনে খাট থেকে নামায়, নিজের মুখোমুখি সামনে দাঁড় করায়। তুর্য ঠান্ডা হাত দিয়ে পরীর উষ্ণ হাতের স্পর্শ লাগায়। দ্রুত হাত সরিয়ে নেয় পরী। ঘুমের ঘরে পড়ে যাওয়া ধরলে তুর্য ধরে ফেলে। আরে সাবধানে। পরী নিবু নিবু চোখে তুর্যর দিকে তাকিয়ে বলে, আপনি এখানে কেন? আমি কোথায়? তুর্য অবস্থা বেগতিক বুঝতে পারে। এই মেয়ে ঘুম থেকে নয় যেন নেশা করে উঠেছে। পরীকে ধরে বেসিনের সামনে নিয়ে যায়। তারপর পরীর মুখে পানি ছাটকে দিয়ে দেয়। পরী হতচকিয়ে উঠে। তার মানে সামনে সত্যি তুর্য দাঁড়িয়ে আছে। তুর্য বলে, ঘুমের নেশা ছেড়েছে? আপনি এখানে কি করছেন? কে আসতে দিল আপনাকে? বাড়ির সবাই কোথায়? আসতে একসাথে এত প্রশ্নের উত্তর দিব কিভাবে? আমার কোনো উত্তর লাগবে না, আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ি থেকে বের করতে পারলেও মন থেকে বের করতে পারবে না। পরী অবাক হয়ে যায় তুর্যর কথা শুনে। তুর্য কপালে গলায় হাত দিয়ে বলে, ঠিক আছে আপনি। তুর্য খপ করে পরীর হাত ধরে ফেলে। হাতটা নিয়ে বাম হাতে নিয়ে জ্যাকেটটা এক সাইডে হাতটা বুকের বাম পাশে রেখে বলে, ঠিক বেঠিক কপালে গলা হাত দিলে বুঝবে না, এখানে হাত রাখো, সব বুঝতে পারবে। হার্টবিটের শব্দ বুঝতে পারছো? পরী এবার ভ্রমহিত হয়ে তাকিয়ে আছে। তারপর দ্রুত হাতটা সরিয়ে নেয়। আপনি চলে যান বলে পরী যাওয়ার জন্য উদ্যত হয়। তুর্য পরী হাত টেনে ধরে দেওয়ালের সাথে হাতটা চেপে ধরে। দুজনে দ্রুত খুব কম পরীর হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করছে। তুর্য অবাক নয়নে পরীর মুখের দিকে তাকিয়ে আছে। হাত ছাড়তে না পেরে বিরক্ত হয়ে যখন তুর্যকে কিছু বলতে যাবে, তখন তুর্য চোখের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে যায়। হাত ছাড়ানো চেষ্টাটাও থামিয়ে পায়। ভ্রমর পেয়ে যেন খুব বেশি সময় ধরে পরীর চোখের দিকে তাকিয়ে থাকতে পারেনি। লজ্জারা যেন জেঁকে ধরেছে। দ্রুত চোখ নামিয়ে ফেলে পরী। হার্টবিট এত জোরে কম্পিত হচ্ছে যে মনে হচ্ছে তুর্য সেটা শুনতে পাচ্ছে। তুর্য মুখটা আরও এগিয়ে নেয় পরীর মুখের দিকে। পরী এখন জীবন যা যা অবস্থা। তুর্য মুখটা পরীর কানের কাছে নিয়ে বলে, লজ্জা পেলে তো তোমায় দারুণ লাগে। তুর্য ফিসফিস করে প্রতিটা শব্দ পরীর কর্ণকে নতুন অনুভূতির সূচনা করেছে। তুর্য শীতল অধরে স্পর্শ পরীর কানে লতিতে স্পর্শ করেছে খুব সামান্য, তবু এই ছোঁয়া যেন অন্তহীন অনুভূতির নাম। পরী নিজেকে ঠিক রাখতে চেয়েও রাখতে পারছে না। চোখ দুটো ছলছল করছে, সারা শরীর কাঁপছে, হাত পা ঠোঁট কাঁপছে অনবরত। তুর্য সেটা বুঝতে পেরে পরীর গালের সাথে নিজের গাল ঘষে। পরী মনে মনে ভাবে, এবার তুই শেষ রে পরী। তুর্য খোঁচা খোঁচা দাড়ি পরীর গালে ছুঁয়ে শিহরিত করে তুলছে। তুর্য এবার পরীকে ছেড়ে দিয়ে রুমে যায়। পরী তখনও বরফের ন্যায় দাঁড়িয়ে থাকে। পা দুটো জমে যায়, যেন বরফ হয়ে গেছে। টেবিলের উপর রাখা ফুলটাও নিয়ে এসে পরীর অর্ধখোলা খোঁপায় গুজে দিয়ে আবারও কানের কাছে ফিসফিস করে বলে, এটা সেই গাছের ফুল, যেই গাছের ফুল থেকে তোমার সাথে আমার প্রথম ঝগড়া শুরু হয়েছে। আজও সেই একই গাছের ফুল তোমার খোঁপায় গেঁথে দিয়ে আমার ভালোবাসার সূচনা
করে গেলাম বলে পরীর ঘাড় আলতো করে একটি চুমু এঁকে দিয়ে দরজার দিকে এগিয়ে যায়।